তাহলে গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে আজকে আমরা শিখতে চলেছি ফ্রেজ। তাহলে ফ্রেজ কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছের ইংলিশ মিনিং কি হচ্ছে? গ্রুপ অফ ওয়ার্ডস। আর কি বললাম যে এখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, নো ফাইনাইট বা ফাইনিট ভার্ব। তাহলে ফ্রেজ কি? ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে, তাতে থাকবে না কোনো ফাইনিট ভার্ব। এবার তাহলে আমাদের এবার জানতে হবে ফাইনিট ভার্ব কি, তাই তো? নাহলে তো আমি পারবো না। ফাইনাইট ভার্ব কি জানো মৃণাল? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বগুলো টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। বুঝতে পারলে? দুটো এক্সাম্পল দিলেই এনাফ। যেমন বলি আই লাভ, তোমরা ভাবছো ইউ লিখবো? নো, আই লাভ ক্রিকেট। হলো, এটা তো আমি লিখতে পারি আই লাভ ক্রিকেট, লিখতে পারি তো? তাহলে টেন্স অনুযায়ী ভার্বের চেঞ্জ হচ্ছে না। এবার যদি বলি হি লাভস ক্রিকেট, তাহলে যেগুলো টেন্স অনুযায়ী চেঞ্জ হয় সেগুলোকে ফাইনাইট ভার্ব বলে। ক্লিয়ার করতে পারলাম ফাইনাইট ভার্ব কি? এবার তোমরাকে বলছি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কি ফাইনাইট ভার্ব? ইয়েস, ডেফিনেটলি দে আর ফাইনাইট ভার্ব। একটা এক্সাম্পল দিই, ক্লিয়ার হয়ে যাবে। আই এম এ বয়, হয়তো এটা হয় না? আই ওয়াজ এ বয়, হচ্ছে না? টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে না? তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ারও মানে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তোমরা ক্লাসটা শুধুমাত্র মন দিয়ে দেখো, দ্যাটস এনাফ। সে তুমি যত ডাল স্টুডেন্ট, ব্রিং হিম ইনটু মাই ব্যাচ, আমি তাকে শিখিয়ে দেবো। কারো এতটুকু কারো কোনো জায়গায় ডাউট আছে? ডাউট নেই। তোমরা শুধু মন দাও তাহলেই হবে। এবার ফ্রেজ কত প্রকার সেটা দেখি। ফ্রেজ প্রধানত বা মূলত তিন প্রকার, যেটা আমরা জানি। কিন্তু এক হচ্ছে নাউন ফ্রেজ, দুই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তিন হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ এছাড়াও আরো আছে কিন্তু, যেমন আছে ইন্টারজেকশনাল, তারপরে কনজাংশনাল, ফ্রেজ ইন অ্যাপোজিশন,
এগুলো অ্যাডভান্স লেভেলের। যে ইন্টারজেকশনাল, কনজাংশনাল, ফ্রেজ ইন অ্যাপোজিশন, এগুলো অ্যাডভান্স লেভেলের ফ্রেজ। আমাদের মেনলি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ, এই তিনটে কিন্তু আমাদের কাজে লাগে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা নাউন ফ্রেজটা বুঝতে একটু ডিফিকাল্টি ফেস করে। কিন্তু আজকের পর, এই ক্লাসটার পর কারো কোনো জায়গায় ডাউট থাকবে না। দ্যাটস মাই চ্যালেঞ্জ। ঠিক আছে, ক্লাসটার পরে দেখা যাচ্ছে। লেখা হয়ে গেছে? তাহলে প্রত্যেকে লেখা কমপ্লিট। তাহলে আমরা পেলাম কি, ফ্রেজ মানে কি, ফ্রেজের ডেফিনেশন জানতে গিয়ে আমরা এত কিছু জানলাম। তার মাঝখানে ফ্রেজ মানে জানলাম শব্দগুচ্ছ, এ গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তারপরে জানলাম কি ফাইনাইট ভার্ব কি সেটা জানলাম, আর কি ফ্রেজ কত প্রকার সেটা জানলাম। মূলত বলেছিলাম তিন প্রকার: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে আরো চারখানা ফ্রেজ আছে, যেমন ইন্টারজেকশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ আর ফ্রেজ ইন অ্যাপোজিশন। এই ফ্রেজ ইন অ্যাপোজিশন আমরা দেখবে নাউন ইন অ্যাপোজিশন করেছিলাম কখন, দেখবে সিম্পল করার টাইমে করেছিলাম না নাউন ইন অ্যাপোজিশন। তাহলে এবার আমরা দেখি ওয়ান বাই ওয়ান নাউন ফ্রেজ। প্রথমে দেখে নিই। তাহলে এবার আমরা শিখব নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ শিখতে গেলে আমাদেরকে একটা সোপ কিনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এস ও এ পি। এই সোপ মিন্স, এটা মানে হচ্ছে সাবজেক্ট, এটা মানে হচ্ছে অবজেক্ট, আর এটা মানে হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন মানে আর্টিকেল প্রিপোজিশনের পরে হবে। মানে নাউন ফ্রেজ সাবজেক্ট অর্থে হবে, অবজেক্ট অর্থে হবে, অথবা আর্টিকেল প্রিপোজিশনের পরে হবে। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় কি রাখবো, শর্টকাট নিয়ম, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব, বা নট কে, কি, হোয়াট। তাহলে ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল দিই, দেখো জল হয়ে যাবে। আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। এবার আমাকে বললো আইডেন্টিফাই দ্য ফ্রেজ। তাহলে একটা জিনিস আমরা কি শিখলাম, নাউনকে কি দিয়ে প্রশ্ন করব। এটাই ভার্ব কোনটা, প্রিন্সিপাল ভার্ব ওয়ান্ট, তাই তো। আমি ক্রিকেট খেলতে চাই, তাহলে আমি কি খেলতে চাই, ক্রিকেট খেলতে। তাহলে এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ, এনপি। দেখতে পাচ্ছ আর্টিকেল প্রিপোজিশনের পরে। ক্লিয়ার?
তারপরে নেক্সট আর একটা এক্সাম্পল দেই, ট্রাভেলিং বাই বাস ইজ আ ট্রাভেল। ট্রাভেলিং বাই বাস ইজ এ ট্রাভেল, এটাই ভার্ব কোনটা? ইজটা ভার্ব। তাহলে বাস যাত্রাটা একটা যন্ত্রণাদায়ক। তাহলে কি যন্ত্রণাদায়ক? বাস যাত্রা। তাহলে কোনটা হচ্ছে? ট্রাভেলিং বাই বাস, নাউন ফ্রেজ। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দিই, টু এর ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল হয়, তাহলে মানুষ মাত্রে কি? টু ইজ এনপি। ক্লিয়ার? কারো কোনো জায়গায় ডাউট আছে? আর একটা এক্সাম্পল, এবার এটা তোমরা বলবে। হ্যাঁ, আই হোপ টু ডু ওয়েল ইন দা এক্সাম। বলো দেখি তোমরা। টু ডু ওয়েল ইন দা এক্সাম, গুড। তাহলে এটা হলো নাউন ফ্রেজ। এবার তোমরা বলো, সে যত ডালি হোক, এরপরে নাউন ক্লজার কারো ক্লিয়ার মানে ডাউট আছে কারো? মনে হয় না থাকবে, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নাও নোট ডাউন। একটু তাড়াতাড়ি লিখবে। এবার আমরা নাউন ক্লজ হলো, এবার আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ শিখব, বা অ্যাডজেক্টিভ ক্লজ কেউ কেউ বলে। ঠিক আছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে ফ্রেজ মানে কি বলেছিলাম? এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে। তাহলে নাউন ফ্রেজটা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব, এবার অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি করব? একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। যেমন বলি, সি ইজ আ বিউটিফুল লেডি। এখানে লেডিটা কি রকম? বিউটিফুল। তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড আছে, কিন্তু ফ্রেজ মানে কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস। তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এটাকেই দেখো আমি লিখছি, সি ইজ এ লেডি অফ বিউটি। এই বিউটিফুলটাকে কি করলাম? অফ বিউটি করে দিলাম, এটা এই গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর একটা এক্সাম্পল দেই, ইট ইজ এ গোল্ডেন পেন। তাহলে এটাকে, এটা তো গোল্ডেনটা কি বললাম? শুধু অ্যাডজেক্টিভ, এটা তো ফ্রেজ নয়, এ গ্রুপ অফ ওয়ার্ডস নয়, একটা ওয়ার্ড হয়েছে। তাহলে ইট ইজ এ পেন মেড অফ গোল্ড। তাহলে গোল্ডেনটা হয়েছে তো মেড অফ গোল্ড, তাহলে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ।
ক্লিয়ার? তাহলে দেখো এই গ্রুপ অফ ওয়ার্ডস এর আগে কি আছে? নাউন। নাউন। তাহলে আমরা জানি কি অ্যাডজেক্টিভ মানে কি? নাউনের দোষ গুণ বিচার করবে, তাই তো? তাহলে দেখো এটাও তুমি শর্টকাট নাউন ক্লজে যেমন আমি নাউন ফ্রেজে যেমন আমি কি করছিলাম, কি দিয়ে প্রশ্ন করছিলাম, এটার ক্ষেত্রেও তুমি কি করতে পারো যে নাউনকে কি রকম দিয়ে প্রশ্ন করতে পারো। কি রকম? এই বাক্যে নাউন কোনটা? লেডিটা নাউন। তাহলে লেডিটা কি রকম? বিউটিফুল। এই বাক্যে ইট ইজ এ পেন মেড অফ গোল্ড, পেনটা কি রকম? মেড অফ গোল্ড। ক্লিয়ার? আর একটা বলি, এ ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। তাহলে এটা কি? এটার অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা হচ্ছে? ফ্রেজ কোনটা? অফ ইন্ডিয়া। এটা তো ইন্ডিয়ান ফ্ল্যাগ হবে না? তাহলে ইন্ডিয়ানটা হচ্ছে তখন অ্যাডজেক্টিভ হয়ে যেত। এবার এটা যেহেতু নাউনের কি করছে? দোষ গুণ বিচার করছে, যার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? তাহলে নাউন ক্লজ কি জানলাম, অ্যাডজেক্টিভ ক্লজ কি জানলাম। কারো কোনো জায়গায় কোনো অসুবিধা আছে? কোনো জায়গায় ডাউট? ওকে, নাও নোট ডাউন। এবার আমরা অ্যাডভার্ব ক্লজ করব। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ জল হয়ে গেছে, এবার অ্যাডভার্ব ফ্রেজটাও জলের মতো হয়ে যাবে। দেখে নাও অ্যাডভার্ব ফ্রেজ। এই অ্যাডভার্ব তিন ধরনের হয়, তোমরা পড়েছো চার ধরন, পড়নি? টাইম, ভার্বের টাইম বোঝাবে, তারপরে প্লেস বোঝাবে, আর একটা ম্যানার বোঝাবে, আর একটা তোমরা জানতে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ফ্রেজের ক্ষেত্রে অত অ্যাপ্রোপ্রিয়েট নয়, মানে আমাদের তিনটে জানলেই হবে। তাহলে এবার আমি দেখে নিই একটা এক্সাম্পলের মাধ্যমে। অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাট দ্য কর্নার of the cage the bird stood. At the corner of the cage the bird stood. ঠিক আছে? এটাই কি শর্টকাট নিয়ম বলে দিচ্ছি। এটাও এটা হোয়েন দিয়ে প্রশ্ন করবে, হোয়ার দিয়ে প্রশ্ন করবে, আর হাউ দিয়ে প্রশ্ন করবে। ঠিক আছে? এই অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব ফ্রেজও কিন্তু দোষ গুণ বোঝাবে, কিন্তু কার দোষ গুণ বোঝাবে? ভার্বের দোষ গুণ বোঝাবে। অ্যাডজেক্টিভ কার দোষ গুণ বোঝাচ্ছিল? নাউনের দোষ গুণ বোঝাচ্ছিল। আর তাহলে অ্যাডভার্ব ফ্রেজ ভার্বের দোষ গুণ বোঝাবে। তাহলে ভার্বকে এইগুলো দিয়ে আমি প্রশ্ন করি। বলছে বার্ডটি কেজের কর্নারে দাঁড়িয়েছিল। কোথায় দাঁড়িয়েছিল? কেজের কর্নারে। তাহলে কতটুকু আন্ডারলাইন করব আমি? ক্লিয়ার? বুঝতে পারলে? আর একটা এক্সাম্পল দেই। হি ওয়েন্ট টু হোম ইন দ্য ইভিনিং। হি ওয়েন্ট টু হোম ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যাবেলায় বাড়ি গিয়েছিল। তাহলে এবার এটাও ভার্বকে প্রশ্ন করি, সে কখন বাড়ি গেছিল? ইন দ্য ইভিনিং। তাহলে এটা হলো আমার অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দেই হাউ দিয়ে।
হি বা সি ওয়েন্ট টু হোম বাই বাস। তাহলে সে কিভাবে বাড়ি গেছিল? বাই বাস। তিনটে ফ্রেজ ক্লিয়ার? যে তিনটে ফ্রেজ আমাদের বেশি প্রয়োজন হয়। কারো কোনো জায়গায় ডাউট আছে? কেউ কোনো মানে এমন কোন স্টুডেন্ট আছে যে তোমরা বুঝতে পারোনি? তাহলে তোমরা শুধু যদি ক্লাসটা মন দাও, যে কোনো গ্রামার তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তোমরাকে ইংরেজিটা সহজভাবে ভাবতে শিখতে হবে, কঠিন ভাবে নেবে না, তাহলে দেখবে ইংরেজিটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে যেটা বলছিলাম, বারবার ক্লজ বেরিয়ে যাচ্ছিল, দেখবে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বেরিয়ে যাচ্ছিল। তাহলে ক্লজটা কি? ক্লজটা কি বলতো? প্রথমে আমি পেয়েছিলাম কি, ফ্রেজ মানে বলেছিলাম এ গ্রুপ অফ ওয়ার্ডস, আর কি বলেছিলাম, নো ফাইনিট ভার্ব। ওই ক্লজে ওইগুলো থাকবে, শব্দগুচ্ছও থাকবে, আবার ফাইনিট ভার্বও থাকবে, সেটাই হচ্ছে ক্লজ। আমরা ফ্রেজের পরে ক্লজে যাব আমরা। এই ফ্রেজ যদি তুমি না জানো তাহলে ক্লজ পারবে না, ক্লজ যদি তুমি না জানো তাহলে তুমি কি পারবে না? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কমপ্লেক্স মানেই তো পুরো ক্লজ, তাই না? ঠিক আছে, লিখে নাও। তাহলে তিনটে ফ্রেজ আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা অ্যাডভান্স লেভেলে যে ক্লজগুলো ফ্রেজগুলো বলেছিলাম, সেটার মধ্যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজ। এটা কি? দেখো, এক্সাম্পল আমি দিয়েছি, হি ডায়েড ফর দ্য কান্ট্রি। ক্লিয়ার? হি ডায়েড ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, তাই তো? শি ডায়েড অন দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। তাহলে দেখো ফরটাকে কি লিখেছি? ফর দিলে দুটোই ফর হয়ে যাচ্ছে, অন দ্য, অন দ্য সেক অফ দ্য কান্ট্রি। তাহলে ফর মানে হচ্ছে কি? অন দ্য সেক অফ। তাহলে ফরটা কিন্তু একটা ওয়ার্ড ছিল, তাহলে তো ফ্রেজ হচ্ছিল না। ওই ফরটাকে আমি ভেঙে কি করলাম? অন দ্য সেক অফ। এটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর একটা এক্সাম্পল দেখো, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ফর হিজ ইলনেস। সে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেনি তার অসুস্থতার জন্য। তাহলে ফরের পরিবর্তে আমি কি লিখতে পারি? অন অ্যাকাউন্ট অফ। অন অ্যাকাউন্ট অফ মানে তো জন্য। তাহলে আমি একটা প্রিপোজিশনকে যদি গ্রুপ অফ ওয়ার্ডস বানাই, তাহলে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। ইজ ইট ক্লিয়ার? আর একটা দেখো, হি ওয়েন্ট দেয়ার টু গেট ইট। সে সেখানে গেছিল এটা পেতে। এটা তো প্রিপোজিশন, এটাকে আমি এই প্রিপোজিশনটাকে করে দিলাম ইন অর্ডার টু। তাহলে সেটাই হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। ইজ ইট ক্লিয়ার? তাছাড়াও তোমরা মনে রাখতে পারো, ফ্রেজটা দেখবা প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রেপোজিশন দিয়ে শেষ হবে, প্রেপোজিশন দিয়ে শুরু হবে, প্রেপোজিশন দিয়ে শেষ হবে। এবার বুঝতে পারলে? হ্যাঁ, অফ কোর্স। কখন কখন মানে এগুলো তুমি দেখা গেলে ফরের জন্য এটা শিখে নিলে, তো এটা তুমি রাইটিং এ অ্যাপ্লাই করতে পারো। এবার তোমার দেবে কি? তোমার দিলে বলবে এই লাইনটা দিয়ে দিল, দিয়ে বলছে আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড আইডেন্টিফাই। তখন তুমি প্রথমে ধরো সব প্রশ্ন করছো, যেমন আমি প্রশ্ন করি, হোয়াট দিয়ে প্রশ্ন করো, কি মারা যায়?
দেশের জন্য আছে, আসছে না কিন্তু। যখনই তুমি দেখে নেবে একটা প্রিপোজিশনকে এরকম ফ্রেজে ব্যবহার করা হয়েছে, এটা তুমি এরকম ভাবে আন্ডারলাইন করে দিলে, দিয়ে এটা লিখে দিলে পিপি, ফর অন অ্যাকাউন্ট অফ, পিপি। হ্যাঁ, দেওয়া থাকবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আর টু এর পরিবর্তে ইন অর্ডার টু, তাছাড়া আমি কয়েকটা দেখো তোমাদের লিখে দিয়েছি, এইগুলো ব্যবহার করা হয়। ইন প্লেস অফ, ইনস্টেড অফ, ইন লিউ অফ, এগুলো ব্যবহার করা হয়। ক্লিয়ার হলো প্রিপোজিশনাল ফ্রেজ? নোট ডাউন। তাহলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ওটা বুঝলাম, নাউন ফ্রেজ কি বুঝলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি বুঝলাম, অ্যাডভার্ব ফ্রেজ কি বুঝলাম। এবার আমরা চলে আসলাম নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন, ফ্রেজ ইন অ্যাপোজিশন। ফ্রেজ ইন অ্যাপোজিশন, ফ্রেজ ইন অ্যাপোজিশন আমরা নাউন ইন অ্যাপোজিশন করেছিলাম সিম্পল সেন্টেন্সে। ফ্রেজ ইন অ্যাপোজিশনটা কিছুই নয়, দেখে নাও। দেখা গেল আরতি, রবীন্দ্রনাথ টেগর, এ গ্রেট পোয়েট, wrote গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ টেগর, এ গ্রেট পোয়েট, রোট গীতাঞ্জলি। তাহলে রবীন্দ্রনাথ টেগরের এটা পরিচয় দিচ্ছে না? পরিচয় দিচ্ছে না? এটাই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। বুঝতে পারছো? যেমন মৃণাল, এ স্টুডেন্ট অফ ক্লাস 11। তাহলে মৃণাল এ স্টুডেন্ট অফ ক্লাস 11 কি করেছিল সে? পেন্টেড এ ওয়াল। তাহলে দেখো মৃণালের পরিচয় বোঝাচ্ছে, এটা হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। ক্লিয়ার? তাহলে ফ্রেজ ইন অ্যাপোজিশন কিছুই না, যারা নাউন ইন অ্যাপোজিশন করেছে তারা ফ্রেজ ইন অ্যাপোজিশনটাও পাবে। এটাই হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। কারো কোনো জায়গায় কোনো ডাউট আছে? নাও, নো ডাউট। আমাদের এবার পড়ে থাকলো আর দুটো ফ্রেজ, একটা ইন্টারজেকশনাল ফ্রেজ আর একটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ আমরা তো জানি, বুঝতে পারছি না। ইন্টারজেকশন বিস্ময়সূচক না? তাহলে ইন্টারজেকশন যেমন বলি না, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা শুনেছি না? ওন দ্য ম্যাচ। এই হুররেটাকে দেখা গেল আমরা লিখলাম, কি লিখলাম? হোয়াট এ প্লিজার। এটা মানে তাই তো? হুররে মানে কি? হোয়াট এ প্লিজার। হুররে কখন বলো? যখন আমরা বিশাল আনন্দিত হই। তাহলে প্লিজার মানে কি? আনন্দিত। তাহলে হোয়াট এ প্লিজার মানে কি? কি আনন্দিত। উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তারপর আরেকটা কি বলি এরকম, এলাস, বাপু ওয়াজ নো মোর। বাপু ওয়াজ নো। এই এলাসটাকে কিভাবে বলবো? হোয়াট এ পিটি, কি দুঃখজনক ঘটনা, তাই না? তাহলে হোয়াট এ পিটি। এটাই হচ্ছে, এই দেখা গেল এলাসের পরিবর্তে এটা ব্যবহার করছে,
হুররের পরিবর্তে দেখা গেল এটা ব্যবহার করছে। এটাই হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ক্লিয়ার? নেক্সট, এবার কনজাংশনাল ফ্রেজে কিচ্ছু। তোমাদের একটা কোশ্চেন করি, মানে ফ্রেজ তো লাস্টের দিকে চলে এসেছি, যে আমরা দেখবে এই গ্রামারটা শিখিনি, নো সোনার হ্যাড হি, শিখেছি তো? আমরা দেখবে কোনোদিন আমরা প্রশ্ন করিনি স্যারকে যে স্যার নো সোনার হ্যাডটা কি, বা গ্রামারের কোন পার্ট জিজ্ঞেস করেছি। আমরা শুধু দেখবে 9-10-এ শিখেছি কি নো সোনার হ্যাড থাকলে, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড হয়, আদারওয়াইজ আর কোনো প্রশ্ন করেছি? কিন্তু এই নো সোনার হ্যাডটা কি কেউ বলতে পারবে কি? নো সোনার হ্যাডটাই হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। বুঝতে পারলে? তাহলে কনজাংশন করছে না এটা, তোমরা শুধু একটাই মনে রাখো, কনজাংশনাল ফ্রেজ হচ্ছে নো সোনার হ্যাড। দ্যাটস এনাফ। তাহলে আজকে বলো ক্লাসটার পরে অন্তত ফ্রেজে কারো কোনো জায়গায় ডাউট আছে? আশা করছি নেই। তাহলে তোমরা যদি মন দিয়ে ক্লাসগুলো করো, তাহলে তোমরা গ্রামার শুধু শিখবে না, শিখাতেও পারবে। তাহলে আজ ফ্রেজ কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা চলে যাব নাউন ক্লজে চলে যাব। বাই বাই।